এই গল্পটা একটা ওশেনিক ফ্লাইট যেটা সিডনি অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলাস যাচ্ছিল সেইটার ওপরে, এবং সেটা মাঝ রাস্তাতেই ক্র্যাশ করে যায়। এবং সেই ফ্লাইটের লোকেরা এমন একটা আইল্যান্ডে ফেঁসে যায় যেটা কোনো সাধারণ আইল্যান্ড ছিল না। এবং এই লোকগুলোর সঙ্গেই কি হয় সেটা তো আমরা এই ভিডিওর আগে গিয়ে জানতে পারবো। গল্পের শুরুতে আমরা একটি লোককে দেখতে পারি যার সবেমাত্র জ্ঞান ফিরেছে, এবং সে নিজেকে একটা বাঁশ বনে খুঁজে পায়। তার একটা ভীষণ জোরে শক লেগেছে, যার কারণে সে প্রথম কয়েক মিনিট তো এটাই বুঝতে পারে না যে সে এখানে পৌঁছালোটা কি করে। খানিকক্ষণ বাদে তার যখন একটু জ্ঞান ফেরে, সে তার কিছু জঙ্গল থেকে আওয়াজ শুনতে পায়, এবং তখনই সে দেখে যে একটা ছোট্ট কুকুর তার দিকে দৌড়ে আসছে। এরপরেই সে কোনো রকম ভাবে নিজের পায়ে উঠে দাঁড়ায়। সেই লোকটা একটা স্যুট পরেছিল, এবং সেই স্যুটের পকেটের ভেতর থেকেই সে কিছু অ্যালকোহলের বোতল খুঁজে পায়। এবং এরপরেই আমরা দেখি যে সে একটা পার্টিকুলার দিশায় দৌড়াতে থাকে। এরপরে সেই লোকটা দৌড়াতে দৌড়াতে একটা বিচের সামনে এসে পৌঁছে যায়। সেখানে সে প্রথমে তো কাউকেই দেখতে পায় না, কিন্তু তারপরে কিছু আওয়াজ শোনার পরে সে একটা দিকে দৌড়ে যায়, আর সেখানেই সে দেখে যে একটা প্লেন ক্র্যাশ হয়ে গেছে। এই লোকটার নাম জ্যাক শেফার্ড ছিল, এবং সে নিজেও এই প্লেনটাতেই ছিল। কিন্তু এখন এই প্লেনটার ছোট ছোট টুকরো হয়ে গেছে, চারিদিকে এখন আগুন জ্বলছে। বহু লোকেরা তাদের প্রাণ হারিয়েছে, কিছু লোকেরা এখনো আহত, এবং কিছু লোকেরা তাদের প্রাণ বাঁচিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। প্রথমে তো জ্যাক তার চোখে এই সমস্ত দৃশ্য দেখে কিছুই বুঝে উঠতে পারে না। সে এটাই বুঝতে পারে না যে হঠাৎ এই প্লেনটা ক্র্যাশ করলোটাই বা কি করে। কিন্তু বেশ কিছুক্ষণ পরে সে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে, এবং সে যারা সেখানে আহত হয়ে পড়েছিল তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করে। প্রথমে জ্যাক একটা লোককে দেখতে পারে যার পাটা প্লেনের একটা জায়গায় ফেঁসে রয়েছে, এবং সে তখনই ওই লোকটার সাহায্য করার চেষ্টা করে। জ্যাককে সেই লোকটাকে হেল্প করতে দেখে সকলেই তার হেল্প করে, এবং এরপরেই সেই লোকটাকে সেখান থেকে রেস্কিউ করা হয়। এর পরের মুহূর্তেই জ্যাকের নজর একটা প্রেগনেন্ট মহিলার উপরে পড়ে, যে খানিকটা দূরে যন্ত্রণায় ছটফট করছে, এবং জ্যাক সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ে যায়। আমরা দেখি যে সেখানে প্লেনের সমস্ত ভেঙে যাওয়া টুকরো এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, আর প্লেনের একটা ইঞ্জিন এখনো চলছিল। জ্যাক সেখানে গিয়ে ওই প্রেগনেন্ট মহিলাটাকে জিজ্ঞাসা করে যে তার কত মাস চলছে, কিন্তু সেই মহিলাটি বলে যে এখনো তার ডেলিভারির সময় আসেনি, এইটাই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার শুধু পেন হচ্ছে। এর পরের মুহূর্তেই জ্যাকের নজর পাশেই একটি ছেলের উপরে পড়ে, যে একটা মহিলাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এবং তারপরেই আমরা সেখানে আর একটা লোককে দেখতে পারি যে ওই প্লেনের ইঞ্জিনটা সামনে দিয়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু সেই ফ্যানের সাকশন পাওয়ারের কারণে সেই লোকটা ওই ফ্যানের ভেতরে ঢুকে যায়, এবং সেখানে একটা জোরে ব্লাস্ট হয়। এরপরেই আমরা জ্যাককে দেখি যে তার পাশে একটা মোটা সোটা লোককে দেখতে পায়, এবং তখনই সে ওই লোকটাকে বলে যে তুমি এই মহিলাটার একটু খেয়াল রাখো, এবং 3 মিনিটের থেকে বেশি যদি এই মহিলাটার যন্ত্রণা হয় তাহলে তুমি আমাকে সঙ্গে সঙ্গে ডাক দিও। এরপরেই জ্যাক সোজা চলে যায় সেই লোকটাকে সাহায্য করতে, যে ওই মহিলাটাকে সিপিআর দিচ্ছিল। সেই ছেলেটা বলে যে আমি সিপিআর এর ট্রেনিং নিয়েছি, আর আমি জানি এটা কি করে করতে হয়। কিন্তু তখনই জ্যাক তাকে একটা পেনের আইডিয়া দেয়, মানে সে ওই মহিলাটির গলায় একটা পেন দিয়ে হোল করবে, যেটার সাহায্যে সে শ্বাসনালী দিয়ে নিঃশ্বাস নিতে পারবে। এরপরেই সেই লোকটা একটা পেন খুঁজতে রওনা দেয়, এবং জ্যাক সিপিআর দিয়ে সেই মহিলাটাকে এখনো বাঁচানোর অনেক চেষ্টা করছে, এবং অবশেষে আমরা দেখি যে সেই মহিলাটির জ্ঞান ফিরে আসে। এরপরেই জ্যাকের নজর সেই প্লেনের একটা উইং এর দিকে যায়, যেটা এখন ভেঙে প্রায় পড়তেই চলেছে, এবং তখনই তার মনে পড়ে যে ওই প্লেনের উইংটার নিচেই সেই প্রেগনেন্ট মহিলা আর সেই লোকটা রয়েছে, যাদেরকে জ্যাক সেখানে অপেক্ষা করতে বলেছিল। জ্যাক সঙ্গে সঙ্গে তাদের দিকে দৌড়ে গিয়ে তাদেরকে সেই জায়গাটা থেকে সরে যেতে বলে, এবং ঠিক সময় যখনই তারা সেখান থেকে সরে, ওই প্লেনের উইংটা সেখানে পড়ে যায়, এবং সেখানে একটা জোরে বিস্ফোরণ হয়। এরপরেই জ্যাক আবার সেই লোকটাকে সেই মহিলাটির খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। বেশ কিছুটা সময়ের পরে যখন সেখানকার পরিস্থিতি একটু ঠান্ডা হয়, তখনই জ্যাক প্লেনের একটা অংশতে গিয়ে অনেকগুলো মৃতদেহ দেখতে পায়, এবং সেইগুলো দেখে জ্যাকের মন ভীষণ ভেঙে যায়।
এরপরেই আমরা সেখানে সেই ছেলেটাকে দেখি যে প্রথমে সেই মহিলাটিকে সিপিআর দিচ্ছিল এবং সে এসে জ্যাকের হাতে কয়েকটা পেন তুলে দেয়, কিন্তু এখন এই পেনগুলো আর কোনো কাজে লাগবে না এবং জ্যাক তাকে বলে যে তুমি খুব ভালো কাজ করেছো। এর পরের সিনেই আমরা জ্যাককে দেখতে পারি যে একটা জায়গায় বসে কিছু একটা খুঁজছিল। সেখান থেকে জ্যাক সেলাই করার একটা কিট তুলে নেয় এবং সেই বীজ থেকে সে অনেকটা দূরে চলে যায় যেখানে আর কেউ নেই। আসলে এখানেই জানা যায় যে জ্যাক হচ্ছে একজন ডাক্তার এবং সে দূরে একটা নিরিবিলি জায়গায় গিয়ে তার জামা কাপড় খুলতে শুরু করে এবং জ্যাককে দেখে আমরা এতক্ষণ অব্দি বুঝতেই পারিনি যে সে নিজে এতটা আহত হয়ে গেছিল। আসলে তার বুকের পাঁজর এবং পিঠের কাছে অনেক আহত হয়ে গেছিল এবং সেই জায়গাগুলোকে স্টিচ করাটা খুবই প্রয়োজনীয়, কিন্তু জ্যাকের হাত তার সেই আহত জায়গাগুলো অব্দি গিয়ে পৌঁছায় না এবং ঠিক সেই মুহূর্তেই সে তার সামনে একটা মহিলাকে দেখতে পারে যে ওই প্লেন ক্র্যাশের কারণেই এখন শকে ঘুরে বেড়াচ্ছে। জ্যাক তখনই সেই মহিলাটিকে জিজ্ঞাসা করে যে সে কখনো কোনো জামা কাপড় সেলাই করেছে কিনা। তখনই সেই মহিলাটি বলে যে হ্যাঁ, সে কয়েকটা জামা কাপড় মাঝে সেলাই করেছিল এবং তখনই জ্যাক তার কাছে তার থেকে সাহায্য চায়। সেই মহিলাটি এরপরেই কাছে এসে বুঝতে পারে যে আসলে জ্যাক তার সেই আহত জায়গাগুলোকে তাকে সেলাই করে দিতে বলছে। সেখানে ওই মহিলাটি এরপরেই জ্যাককে বলে যে সে এর আগে সেলাই করেছে, কিন্তু সেটাও মেশিনে। কিন্তু তখনই জ্যাক বলে যে আমি একজন ডাক্তার আর এইটা খুবই সহজ একটা কাজ, তোমাকে এটা করতেই হবে। এবং সেখানেই জানা যায় যে ওই মেয়েটার নাম ছিল কেট। কেট এরপরেই জ্যাকের ওই করুণ অবস্থা দেখে অবশেষে তার সাহায্য করতে রাজি হয়ে যায় এবং তখনই জ্যাক কেটের হাতে অ্যালকোহলের সেই বোতলটা দিয়ে দেয়। প্রথমে সে সেটা তার হাতে লাগাতে বলে এবং তারপরে স্টিচ শেষ হয়ে গেলে তার সেই আহত জায়গাগুলোয় ঠেলে দিতে বলে। কেট যখন জ্যাকের সেই আহত জায়গাগুলো স্টিচিং করছিল তখন তার ভীষণ যন্ত্রণা হয়, কিন্তু তার হাতে আর তো কোনো উপায়ও নেই। সেখানে কেটের মনে সাহস জোগানোর কারণে জ্যাক তাকে একটা গল্প বলে। সে বলে যে আজ থেকে কিছু বছর আগে আমি আমার প্রথম সার্জারি করেছিলাম একটা 16 বছরের মেয়ের ওপরে এবং তার স্পাইনাল কর্ড আমাকে অপারেট করতে হতো। সেই সার্জারিটা বেশ কয়েক ঘন্টা ধরে চলেছিল এবং আমি ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম। একটা সময় এমন আসে যখন আমি ওই মেয়েটার একদম সেন্সিটিভ একটা জায়গায় পৌঁছাই যেখানে স্পাইনাল কর্ডের নার্ভগুলো তার ব্রেনের সঙ্গে কানেক্টেড ছিল। আমি যখন সেখানে তার শরীরটা কাটছিলাম তখন আমার ভীষণ ভয় লাগছিল, কারণ আমার একটা ছোট্ট ভুলের কারণে সেই ছোট্ট শিশুটা তার প্রাণ হারাতে পারে। তখনই ভুল করে আমি একটা ভুল জায়গায় কাট লাগিয়ে দিই এবং তখনই আমি আরো বেশি ভয় পেয়ে যাই। কিন্তু ঠিক সেই সময় আমি একটা 5 অবধি কাউন্টিং করি এবং তারপরেই আমার ভেতরে একটা আলাদাই শক্তি প্রবেশ করে এবং এর পরের মুহূর্তেই আমি দেখি যে অপারেশনটা আমি সাকসেসফুলি কমপ্লিট করেছি। কেট এটা শুনে তখনই জ্যাককে বলে যে তোমার জায়গায় আমি থাকলে তো সেই ঘর থেকে হয়তো আমি দৌড়ে পালিয়ে যেতাম, কিন্তু তখনই জ্যাক তাকে বলে যে না, তুমি এটা করতে না, কারণ পালানোর হলে তুমি এখনো পালিয়ে যেতে পারতে আর তুমি তেমন একেবারেই নয়। এরপরেই আমরা সেই আইল্যান্ডের বাদবাকি সার্ভাইভার্স গুলোকে দেখি যারা এখন চাতক পাখির মতো চেয়ে বসে আছে যে কখন রেস্কিউ টিম তাদেরকে বাঁচাতে এই আইল্যান্ডে আসবে। সেখানে আমরা সাইদ নামের একটি ছেলেকে দেখতে পারি যে আগুন জ্বালানোর চেষ্টা করছে এবং সেখানে পাশেই চার্লি নামের একটি ছেলে বসেছিল যাকে সাইদ ডেকে পাঠায় তাকে সাহায্য করতে। তারা আগুনটাকে অনেক বড়ভাবে জ্বালাতে চাইছিল যাতে দূর থেকে তাদের আগুনের ফ্লেমটা তারা দেখতে পারে এবং হয়তো কোনো রেস্কিউ টিম সেখানে আসতে পারে। এরপরেই দেখতে দেখতে রাত হয়ে যায় এবং চার্লিকে তখনই সাইদ বলে যে এখনো অব্দি তো রেস্কিউ টিমকে এখানে চলে আসা উচিত ছিল এবং তখনই আমরা চার্লিকে দেখি যে হাতের উপরে কয়েকটা শব্দ লেখে। এরপরেই আমরা বুন নামের সেই ছেলেটাকে দেখি যে সকালবেলা সেই মহিলাটিকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করছিল। সে তার কাজিন শ্যানেনের সঙ্গে সেই ফ্লাইটে ছিল এবং শ্যানেন একটু ইরিটেটিং নেচারের ছিল। সেখানে বুন শ্যানেনকে একটা চকলেট দেয় খাবার জন্য, কিন্তু সেখানে আমরা শ্যানেনকে দেখি যে নেল পলিশ লাগাচ্ছিল। এত কিছু হওয়ার পরেও সে বুনকে বলে যে তুমি একটা বোকা, প্লেনে সবসময় ব্ল্যাক বক্স থাকে এবং রেস্কিউ টিম আমাদেরকে নিশ্চয়ই বাঁচাতে আসবে।
এই সমস্ত কথা শুনে বোনের সেখানে ভীষণ রাগ ধরে, কিন্তু সে তাকে কিছুই বলে না। এরপরেই আমরা সেই মোটা ছেলেটাকে দেখতে পারি যার নাম হার্লি ছিল। সে বেশ কিছু খাবার দাবার জমিয়ে রেখেছিল এবং সে সেই প্রেগনেন্ট মহিলাটিকেও সেখান থেকে কিছু খেতে দেয়। সেখানে সে তাকে জিজ্ঞাসা করে যে এখন তার শরীর কেমন আছে। এমনকি হার্লি সেই প্রেগনেন্ট মহিলাটিকে সবার থেকে একটু বেশি খেতে দেয়। এরপরেই সিনটা শিফট হয় একটা ছোট বাচ্চা এবং তার বাবার ওপরে। এমনকি সেখানে একজন কোরিয়ান ম্যারিড কাপলও ছিল, যারা তাদের মাতৃভাষায় একে অপরকে বলছিল যেন তারা একে অপরের নজরের থেকে দূরে না যায়। অন্য লোকেরা কি করছে তাতে আমাদের কিছুই যায় আসে না, আমাদের একে অপরকেই খেয়াল রাখতে হবে। এরপরেই আমরা জ্যাককে দেখতে পারি যে এখনো আহত লোকেদের সাহায্য করছে। সেখানেই আমরা একটি লোককে দেখতে পারি যার পায়ে এখনো একটা লোহার টুকরো ঢুকে রয়েছে। কেট সেখানে ওই লোকটাকে দেখে জ্যাককে প্রশ্ন করে যে সে আদৌ বাঁচবে কিনা। তখনই জ্যাক তাকে জিজ্ঞাসা করে যে তার বাঁচাটা মুশকিল আছে, তুমি কি একে চেনো? তখনই কেট উত্তরে বলে যে ফ্লাইটে এ আমার পাশের সিটেই বসেছিল। এবং এরপরেই কেট এবং জ্যাক সেই প্লেন ক্র্যাশের ব্যাপারে কথা বলতে থাকে। জ্যাক বলে যে যখন টার্বুলেন্স শুরু হয় প্লেনটার নিচের দিকে যাচ্ছিল এবং তারপরেই সে তার জ্ঞান হারায় আর তার কিছুই মনে নেই। কেট তখনই বলে যে আমি অজ্ঞান হইনি, এই পুরো অ্যাক্সিডেন্টটায় আমার জ্ঞান একেবারে ছিল এবং এই পুরো দৃশ্যটা ভীষণ ভয়ঙ্কর। জ্যাক এরপরেই কেটকে বলে যে কালকে আমাদের এই প্লেনের ককপিটটাকে খুঁজে বের করতে হবে। সেখানে একটা ডিভাইস থাকে যেটা সাহায্যে আমরা যোগাযোগ করতে পারবো। এর উত্তরে কেট বলে যে জঙ্গলের একটা অংশে আমি ধোঁয়া বেরোতে দেখেছিলাম এবং হয়তো সেখানেই ওই ককপিটের পোর্শনটা রয়েছে। এরপরেই আমরা দেখি যে সেই বিচে সমস্ত সার্ভাইভাররা একেবারে চুপচাপ বসেছিল, কিন্তু ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে তারা একটা বিটকট আওয়াজ শুনতে পায়। এইটা শুনে সেখানে সকলেই ভীষণ ভয় পেয়ে গেছিল। তারা জঙ্গলের বড় বড় গাছগুলোকে ভেঙে যেতে দেখে এবং দেখে মনে হচ্ছিল যে কোনো বিশাল বড় জন্তু সেইখানে আগে এগিয়ে আসছে। কিন্তু খানিকটা সময় পরে সেখানে সবকিছু আবার শান্ত হয়ে যায় এবং এখন তারা এই ব্যাপারে কিছুই জানে না যে জঙ্গলের ভেতরে আদেও কি রয়েছে, এবং তাদের মনের সেই ভয় আরো দ্বিগুণ হয়ে গেছে। এরপরেই গল্পটা একটু পাস্টে যায় এবং আমরা দেখতে পারি যে সেই প্লেনটা যখন সকল প্যাসেঞ্জারকে নিয়ে টেক অফ করেছিল সেখানে জ্যাক একটা ড্রিঙ্ক অর্ডার করে, কিন্তু সেই ড্রিঙ্কটা তার একেবারেই কড়া লাগেনি। সেই কারণে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে লুকিয়ে দুটো বোতল দিয়ে দিয়েছিল এবং জ্যাকের পাশেই সেই মহিলাটি বসেছিল যাকে আমরা দেখেছিলাম যে জ্যাক সিপিআর দিয়ে প্রাণ বাঁচিয়েছে। এরপরেই জ্যাক যখন বাথরুমে যাওয়ার জন্য সিট থেকে উঠে দাঁড়ায় তখনই তার পাশ থেকে একটি লোক পাস করে যায় এবং তার পেছন পেছন আরো দুজন ক্রস করে, যেটা দেখে সে আবার তার সিটে বসে পড়ে। এরপরেই আমরা সেই মহিলাটির নাম জানতে পারি যেটা রস ছিল এবং সে তখনই তাকে বলে যে তোমার আগেই চলে যাওয়া উচিত ছিল। এরপরেই তারা যখন সেখানে কথা বলছিল তখনই প্লেনের টার্বুলেন্স আস্তে আস্তে শুরু হয় এবং রস তখনই বলে যে তার স্বামী বাথরুমে গেছে। জ্যাক তার সঙ্গে কথা বলে যাতে রস ঘাবড়ে না যায়। এর খানিকক্ষণ বাদেই আমরা দেখি যে সেই প্লেনটা ক্র্যাশ করে গেছে এবং গল্পটা আবার প্রেজেন্টে ফিরে আসে। সেখানে রাত পেরিয়ে আবার সকাল হয়ে গেছে, কিন্তু এখনো অবধি তাদের বাঁচাতে কেউ আর সেখানে এলো না। জ্যাকের তার প্ল্যানিং অনুযায়ী এখন জঙ্গলে সেই ককপিটটা খুঁজতে যাওয়ার কথা ছিল এবং তখনই তার কাছে কেট আসে এবং গতকাল রাতে তারা জঙ্গল থেকে যেই ভয়ঙ্কর আওয়াজগুলো শুনেছে সেটা শোনার পরে জ্যাক কেটকে বলে যে ওই জঙ্গলে তোমার আমার সঙ্গে যাওয়াটা একেবারেই উচিত হবে না। কেট সেখানে জ্যাকের সঙ্গে জঙ্গলে যাওয়ার জেদ করে এবং তখনই জ্যাক তাকে জানায় যে তার একটা ভালো জোড়া জুতো লাগবে। কেটের কাছে সেটা ছিল না, সেই কারণে সে একটা মৃতদেহের থেকে সেই জুতোগুলো খুলে ফেলে। কেটের এটা করতে একেবারেই মন চাইছিল না, কিন্তু তাকে বাধ্য হয়ে এটা করতে হয়। কেটের পাশেই একটা বয়স্ক লোক দাঁড়িয়েছিল যে কেটকে এই সমস্ত কিছু করতে দেখে এবং সে তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসে। এরপরেই আমরা বাদবাকি সার্ভাইভার গুলোকে দেখি যারা একটা জায়গায় বসে রয়েছে। সেখানে হার্লি আসে এবং সে বলে যে আমি প্লেনের ওই ক্যাবিনেটটায় দেখলাম যেখানে মৃতদেহগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে এবং আমাদের ওইগুলোর জন্য কিছু একটা করা উচিত। শ্যানেন তখনই বলে যে আমাদের কিছুই করার দরকার নেই, রেস্কিউ টিম যখন আসবে তারাই বুঝবে ওদের সঙ্গে কি করতে হবে।
এবং তখনই সেখানে জ্যাক আসে। জ্যাক বুনকে বলে যে আমি জঙ্গলে ককপিটটা খুঁজতে যাচ্ছি এবং তার মধ্যে যদি ওই আহত লোকটার জ্ঞান ফেরে তাহলে তাকে একটু শান্ত করো এবং কেউ তার আহত জায়গাগুলোতে একেবারে হাত দেবে না। জ্যাক আর কেট এরপরেই যখন জঙ্গলের দিকে যেতে যাবে তখনই চার্লিও তাদের সঙ্গে যাওয়ার জেদ করে। জ্যাক প্রথমে তো তাকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায় না, কিন্তু চার্লির অনেক করে জেদ করাতে সে তাদের সঙ্গে তাকে নিয়ে যায়। চার্লি আসলে ককপিটের নামটা শুনতেই সে সঙ্গে সঙ্গে জেদ ধরে বসে যে সেও যাবে, কিন্তু এর পিছনের কারণটা কি ছিল সেটা তো আমরা এর আগে গিয়েই জানতে পারবো। এরপরেই মাঝ রাস্তাতে কেট চার্লিকে জিজ্ঞাসা করে যে তোমাকে কি আমি এর আগে কখনো দেখেছি, কারণ তোমার মুখটা আমার খুব চেনা চেনা লাগছে। এবং তখনই চার্লি রিভিল করে যে সে একটা ব্রিটিশ মিউজিক ব্যান্ডের মেম্বার যেটার নাম ড্রাইভ শার্প ছিল এবং ইতিমধ্যেই তাদের একটা গান খুব ফেমাস হয়েছিল। আর কেট এই কথাটা জানতে পেরে ভীষণ ইমপ্রেসড হয়। কেট এইটা ভেবে খুব খুশি হয় যে তাদের সঙ্গে একটা সেলিব্রিটিও রয়েছে, কিন্তু গল্পটা যেমন যেমন আগে এগোবে আমরা প্রত্যেকের জীবন একবার করে ঘুরে দেখব এবং তখনই আমরা বুঝতে পারবো যে কে ভালো আর কে খারাপ। এরপরেই আমরা সেই বিচে সেই বয়স্ক লোকটাকে দেখি যে সকলের থেকে আলাদা একটা জায়গায় বসে রয়েছে। এরপরেই সেখানে বৃষ্টি শুরু হয়, সবাই শেল্টার খুঁজতে এদিকে ওদিকে দৌড়ে বেড়ায়, কিন্তু সেই লোকটা চুপচাপ বৃষ্টির মধ্যে বসে সেটাকে এনজয় করছিল। এরপরেই আমরা দেখি যে তারা সেই জঙ্গলের ভেতর থেকে আবার সেই ভয়ানক আওয়াজগুলো শুনতে পায় এবং তখনই তারা চার্লি, জ্যাক এবং কেটকে নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ তারা এখন জঙ্গলের ভেতরে রয়েছে। এরপরেই আরো খানিকটা আগে এগোতে তারা কেটের বলা সেই জায়গাটাতেই ককপিটটা খুঁজে পায়, কিন্তু সেই ককপিটটা একটা গাছের উপরে আটকে ছিল, সেই কারণে ওটার ফ্রন্ট সাইডটা একটু উপরের দিকে এবং নিচ থেকে উপরে চড়তে তাদের ভীষণ কষ্ট হয়। সেই ককপিটে ঢোকার পরে সেখানকার মৃতদেহগুলো দেখেও তাদের মুড খারাপ হয়ে যায় এবং এরপরেই জ্যাক সেই ককপিটের দরজাটা খোলার চেষ্টা করে। সেই দরজাটা খোলা মাত্রই ভেতর থেকে ক্যাপ্টেনের মৃতদেহটা নিচে পড়ে যায় এবং তারপরেই কেট আর জ্যাক ভেতরে গিয়ে সেই ট্রান্সমিটারটা খুঁজে বের করার চেষ্টা করে। ভেতরে যাওয়ার পরেই জ্যাক দেখে যে একটা পাইলট এখনো সেখানে বেঁচে রয়েছে এবং সে তাকে সঙ্গে সঙ্গে জল পান করায় এবং একটু জ্ঞান ফিরতেই সে জ্যাককে জিজ্ঞাসা করে যে কতগুলো লোক এখনো বেঁচে আছে। এর উত্তরে জ্যাক বলে যে প্রায় 48 জন এখনো বেঁচে রয়েছে এবং আমরা প্রায় 16 ঘন্টা আগে এই প্লেনটায় ক্র্যাশ করেছি। সেই প্লেনের পাইলটটা তখনই বলে যে আমরা যখন ফিজির কাছে ছিলাম তখনই আমাদের লাস্ট রেস্কিউ টিমের সঙ্গে কথা হয়েছিল এবং তারপরে আমাদের ট্রানজ্যাকশন কেটে যায় এবং রেস্কিউ টিম আমাদের যদি খুঁজতে বেরিয়েও থাকে তাহলে তারা ভুল জায়গায় গেছে এবং আমাদের এই লোকেশনটার ব্যাপারে তারা কিছুই জানে না। এরপরেই জ্যাক সেই পাইলটটাকে দিয়ে ট্রান্স রিসিভারটা বের করে, কিন্তু সেটাও এখন খারাপ হয়ে গেছে। এরপরে কেট জিজ্ঞাসা করে যে চার্লি কোথায় এবং সে তাকে খুঁজতে ককপিট থেকে বাইরে বেরোয় এবং তখনই চার্লি বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। কেট তাকে জিজ্ঞাসা করে যে তুমি বাথরুমে কি করছিলে এবং চার্লির উত্তর দেওয়ার আগেই তারা ওই জঙ্গল থেকে আবার ভয়ঙ্কর আওয়াজটা শুনতে পায়। সেখানে এইবারে তারা একটা বিশাল বড় ছায়াও লক্ষ্য করে, যেটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে গেছিল। ভেতর থেকে তারা কিছুই দেখতে পারছে না, সেই কারণে ওই পাইলটটা জানলা খুলে বাইরে উকি মারে যে সেখানে কি রয়েছে এবং ঠিক সেই মুহূর্তেই সেই জন্তুটা ওই পাইলটটাকে বাইরে টেনে নেয় এবং বাইরে যাওয়া মাত্রই সেই পাইলটের রক্তটা সেই ককপিটের কাঁচগুলোর ওপরে ছিটকে ছিটকে এসে পড়ে। এরপরই সেই ককপিটটা গাছ থেকে নিচে এসে পড়ে এবং তারা ভীষণ ভয় পেয়ে গেছিল। তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়তে থাকে এবং সেই জঙ্গলে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং তাদের পিছনে সেই ভয়ঙ্কর জন্তু। দৌড়াতে দৌড়াতে আমরা দেখি যে চার্লির পা একটা জায়গায় ফেসে যায় এবং কেটও এখন দৌড়ে একটা নিরাপদ জায়গায় চলে এসেছে, কিন্তু সে যখন পেছন ফিরে দেখে সে না তো জ্যাককে দেখতে পায় আর না চার্লিকে এবং এই ভয়ঙ্কর জঙ্গলে একা ফেঁসে গিয়ে সে কাঁদতে থাকে। কেট সেখানে কাঁদতে কাঁদতে জ্যাককে ডাকতে থাকে এবং এরপরেই যখন সে সেই জায়গাটা থেকে বেরোতে যাবে তখনই তার সঙ্গে চার্লির ধাক্কা লাগে। কেট চার্লিকে জিজ্ঞাসা করে যে জ্যাক কোথায়, তখনই উত্তরে চার্লি বলে যে আমি জানি না, আমার পাটা একটা জায়গায় ফেসে গেছিল এবং জ্যাক আমাকে সাহায্য করতে আসে আর তারপরে আমি তাকে আর দেখতে পাইনি।
এর খানিকক্ষণ বাদেই আমরা দেখি যে সেই জঙ্গলে বৃষ্টি কমে যায় এবং হঠাৎই আকাশও ভীষণ পরিষ্কার হয়ে যায় এবং এর আগের সিনগুলো দেখলে মনে হবে যেন এইটা কোনো আর্টিফিশিয়াল বৃষ্টি হচ্ছিল। এরপরেই আমরা সেখানে কেটকে দেখি যে এখন জ্যাককে খুঁজতে আগে বেরিয়ে পড়ে। সেখানে চার্লি যেতে চাইছিল না, কিন্তু বাধ্য হয়ে তাকেও যেতে হয় এবং সে কেটকে বলে যে তুমি জ্যাকের নাম কেন নিচ্ছিলে, আমার নাম চার্লি। এবং চার্লি ভাবছিল যে হয়তো কেট তার নাম জানে না। খানিকটা দূরে যাওয়ার পরে কেট মাটি থেকে একটা ব্যাজ কুড়িয়ে পায় এবং ওপরে তাকাতেই সে দেখে যে গাছের ওপরে একটা পাইলটের মৃতদেহ পড়ে রয়েছে। খানিকক্ষণ বাদে সেই জঙ্গল থেকে জ্যাকও একেবারে সুস্থ অবস্থায় বেরিয়ে আসে, যাকে দেখে কেটের খুব ভাল লাগে। কেট তখনই জ্যাককে বলে যে তুমি কি ওই জিনিসটাকে দেখেছিলে? তখনই জ্যাক উত্তরে বলে যে না, আমি একটা ঝোপের ভেতরে লুকিয়েছিলাম। এবং অবশেষে চার্লি তাদেরকে জিজ্ঞাসা করে যে বন্ধুরা, এটা এমন কি জিনিস হবে যে এত ভয়ঙ্কর একটা কাজ করতে পারে। এবং এই রহস্যময় এন্ডিং এর সঙ্গেই লস্ট পার্ট 1 এখানে শেষ হয়ে যায়।